জানাবো শিক্ষা ইনস্টিটিউটের কর্ণধার আমাদের সকলের প্রিয় স্যার দীপক স্যারকে, কারণ ওনার জন্য আজকে আপনাদের সামনে কিছু বলার সুযোগ পেয়েছি। তো ওনাকে যতই ধন্যবাদ জানাই না কেন সবই সেটা ছোট হবে, তো তবুও ধন্যবাদ প্রণাম সবই থাকবে ওনার কাছে। ওনাকে প্রণাম জানিয়ে দিয়ে একটা কথা বলুন। অ্যাকচুয়ালি আমি 22 বছর বয়সে, খুব অল্প বয়সেই প্রাইমারিতে জব পেয়ে গেছিলাম। আমি বিএসসি কমপ্লিট করে 3-4 মাস পরেই আমি প্রাইমারিতে জয়েন করি। স্বভাবতই অল্প বয়সে জব পেলে অনেকেরই মাথা ঘুরে যায়। ওই সময়টা মানে 22 বছর বয়সে পকেটে টাকা আছে, বাইক আছে, ঘুরে বেড়ানোর সময় আছে, মানে এক আলাদাই লাইফস্টাইল। কিন্তু স্বপ্ন ছিল যে বড় কিছু করতে হবে, বড় কিছু করবো। আগে পরে টার্গেট ছিল যে হাই স্কুলে পড়াবো। সেই সময়টা প্রতি বছর এসএসসি পরীক্ষা হতো। তো তখন সেই হিসাবে 2011-তে আমি যখন জয়েন করি, তারপরে এসএসসির জন্য আমি চেষ্টা করি। প্রথমবার 10 কোয়ালিফাই করে সাবজেক্টটা অল্পের জন্য হয়নি। তো আমার বাকি সব বন্ধুদের যখন হয়ে যায় তখন একটা প্রয়োজনীয়তা অনুভব করি, সত্যি এবার একটু চাকরিটা পরিবর্তনের হয়তো দরকার রয়েছে। সেখান থেকে আমার স্ট্রাগলটা শুরু হয় এবং আমার কাছে সবচাইতে বেশি কঠিন ছিল, কারণ অলরেডি আমি তখন একটা চাকরি করছি, স্থায়ী চাকরি করছি, পকেটে টাকা ঠিক মাসের 1 তারিখে ঢুকে যাচ্ছে, বন্ধুরা সব মজা করে জীবন কাটাচ্ছে। সেই জায়গা থেকে নিজেকে নতুন করে ভেঙে নতুন একটা পথের দিকে, নতুন একটা দিকে যাত্রা করাটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল। এবং সেখানে আমি ধন্যবাদ জানাবো আমার বাবা মাকে, যে তারা সবসময় আমাকে সাপোর্ট করেছে থেমে না থাকতে, এগিয়ে যেতে সামনের দিকে। এবং বাকি বন্ধুরা যখন আনন্দে জীবন কাটাচ্ছে তখন আমি বেছে নিলাম একটা কঠিন রাস্তা, যেখানে আমাকে সফল হতেই হবে। এরপরে 15 টেস্ট দিলাম, কোয়ালিফাই করলাম, 16তে রেজাল্ট দিল, সেখানে রেজাল্ট বেরোলো। তারপরে যখন মনে করলাম যে ইন্টারভিউ দিতে হবে, তখন অ্যাকচুয়ালি আমার সেরকম কোনো ধারণা ছিল না। তখন আমি দীপক স্যার সম্পর্কে জানতে পারি এবং এই ইনস্টিটিউশন সম্পর্কে জানতে পারি। তখন আমি স্যারের সাথে যোগাযোগ করি বালুঘাটে এসে, এবং সবচাইতে একটা অবাক করার বিষয়, মানে এই কথাটা এখানে না বললেই নয়, আমি যে ভাইবার জন্য প্রিপারেশন নিয়েছি দীপক স্যারের কাছে, দীপক স্যার আমার কাছ থেকে 1 টাকাও নেন। এটা অবাক করার বিষয়। কেন নেননি সেটা স্যার বলতে পারবেন। আমি অনেকবার করে বলেছি, উনি বলেছেন যে তুমি যেভাবে পরিশ্রম করছো, তুমি একটা চাকরি করার পরেও আবার আরেকটা যাওয়ার জন্য যে তুমি মরিয়া, এই দৌড়টাকে আমি থামাতে চাই না, তোমাকে আরো এগিয়ে দিতে চাই, বা তোমাকে আরো সামনে দেখতে চাই, ভালো জায়গায় দেখতে চাই। তো তোমাকে কিছুই দিতে হবে না, তুমি কোচিংটা করো। সত্যি বলতে কি, এই যে আমাদের তো 2বার করে ইন্টারভিউ হয়েছিল, এই যে মাঝে 2-3 বছর ওনার কাছে যা শিখেছি, বাকি জীবনের চলার পথে এই শিক্ষাটা অনেকভাবে কাজে দেবে। বিশেষ করে কুল থাকতে হয় কি করে, কোন সিচুয়েশনে কি বলতে হয়। অনেক সময় স্যার যে কথাটা বলতেন যে তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ, দেখা গেল বিতর্কিত কিছু প্রশ্ন তোমাদেরকে করা হবে, এবং সেই সিচুয়েশনে তোমরা কতটা কুল থাকতে পারছো এটাও তোমাদের মাপা হবে। তো তোমাদের মনে হতেই পারে যে এটা ভুল কথা বলছেন, বিতর্কের অনেক জায়গা আছে, মনের শান্তিতে কথা বললে অনেক কিছু বলতে পারবে, কিন্তু সেটা বিতর্ক করার জায়গা নয়, তোমাকে প্রমাণ করার জায়গা। মাথাটা ঠান্ডা রেখে পরিস্থিতিকে সামলে তোমার সেরাটা দিয়ে তাদের মন জয় করে তোমাকে আসতে হবে। এই যে কুলনেসটা, কোন সিচুয়েশনে কিভাবে থাকতে হবে, এটা দীপক স্যারের কাছ থেকে শিখেছি। এটা তার জন্য এটা সারা জীবন এটা পাথেও করে চলবো এবং চলছিও। আগে অনেক সময় কি মানে কোনো কিছুর খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দেওয়া, বা একটা ডিসিশন নিয়ে নেওয়া, বা মানে খুব তাড়াতাড়ি একটা মানে টেম্পটেড হয়ে যাওয়ার একটা যে ব্যাপার, সেই জায়গা থেকে সরে এসে বুঝে ধীরে সুস্থে সেটার উত্তর দেওয়া, পরিস্থিতিকে
নিয়ন্ত্রণ করা, এই যে বিষয়গুলো, কোচিংয়ের অবশ্যই প্রয়োজনীয়তা আছে। এইখানেই একটা সাধারণ ক্যান্ডিডেট বা সাধারণ চাকরি প্রার্থীর থেকে এই দীপক স্যার বা এই জাতীয় যারা রয়েছেন ওনাদের যে গাইডেন্স, এখানেই পার্থক্যটা করে দেয়। একই ট্যালেন্ট নিয়ে সবাই মোটামুটি যান, কিন্তু কিছু কিছু এক্স ফ্যাক্টর ইন্টারভিউ বোর্ডে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেই ফ্যাক্টরে পাস করে যাওয়ার যে মন্ত্র বা সেই চাবিকাঠি কিন্তু সেই দীপক স্যারের কাছে রয়েছে, শিক্ষার কাছে রয়েছে। স্যার যতই বলুন যে স্যারের নাম বা শিক্ষা ইনস্টিটিউটের নাম নিয়ে এতটা বলাটা ঠিক নয়, এটা আমরা মানে বাড়িয়ে তো বলছি না, জাস্ট মনের কথাটা শেয়ার করছি, এটা একটা বাস্তব, এটা না বললেই নয়, মানে কম থেকে যাবে। তো এই যে জার্নিটা, শেষের দিকে বলবো যে আমাদের টার্গেট যদি ঠিক থাকে, পরিবেশ পরিস্থিতি সময় যেমনই হোক না কেন, আমাদের টার্গেট ঠিক থাকলে, আমাদের উদ্দেশ্য ঠিক থাকলে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো, আমরা সফল হব। তো আমরা যেন আমাদের লক্ষ্য থেকে না সরে যাই। আর বাইরের দুনিয়া অনেক মানে ডাইভার্ট করার চেষ্টা করবে মনকে, বা অনেকে অনেক রকম কথা বলবে। এখন আমি প্রাইমারিতে আছি, আবার যখন যেতে চাইছি, আমার ফ্যামিলি মেম্বাররা ছাড়া, বাবা মা বা আমার ফ্যামিলি মেম্বাররা ছাড়া কেউই প্রায় সাপোর্ট করছে না যে তোর এত টাকা বেতন কমে যাবে, তুই কেন যাবি। কিন্তু টাকাটাই মানে আমার মতো, আমার যেটা ব্যক্তিগত ধারণা যে আমার কাছে টাকাটাই তো শেষ কথা নয়। আমি যদি টাকার দিকেই ছুটতাম তাহলে আমি প্রাইমারি চাকরির পরে অপারের জন্য আমি কেন লড়াইটা করলাম এখন। তো আমার মানে যে টাকাটা কমে যাচ্ছে তবুও আমি আপারে যাব, স্যারের সাথে আমি আলোচনা করেই যাব। তো এই পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে, তাহলে যারা আগামীতে আপনারা যারা পরীক্ষা দেবেন অবশ্যই আপনারা সফল হবেন, আর আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটাও আপনারা পূরণ করতে পারবেন। আরেকবার সকলকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে প্রণাম জানিয়ে আমার